আমাদের যৌথ পরিবারে আজ যেন উৎসবের আমেজ, কিন্তু আমার বুকের ভেতরটা তখন কাঁপছিল এক অজানা আশঙ্কায়। বড় চাচা ড্রয়িং রুমে বসে ঘোষণা দিলেন, নদীর জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। ছেলে লন্ডনে থাকে, সচ্ছল পরিবার। আমি কথা দিয়েছি। সবাই যখন হাসাহাসি আর মিষ্টিমুখ করায় ব্যস্ত, ঠিক তখনই নদী আপু, যিনি আমার চেয়ে 3 বছরের বড় এবং যার সাথে আমার শৈশব কৈশোর কেটেছে, একদম শান্ত গলায় বোমাটা ফাটালেন। আব্বু, আমি এই বিয়েতে রাজি নই। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বড় চাচা চশমাটা টেবিলের ওপর রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মানে কি? ছেলে ভালো, বংশ ভালো, তোমার অমতের কারণটা কি? নদী আপু এবার আমার দিকে একবার তাকালেন। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সেখানে এক অদ্ভুত জেদ। এরপর তিনি সরাসরি আমার বাবার হাত ধরলেন। ছোট চাচু, আপনি তো জানেন আমি কখনো মিথ্যা বলি না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সে কে মা? আমাদের পরিচিত কেউ? নদী আপু এবার সরাসরি আমার দিকে আঙ্গুল তুললেন। তখন আমার মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি আয়ানকে ভালোবাসি, ছোটবেলা থেকেই বাসি। আপনাদের আদরের বড় মেয়ে আপনাদের ছোট ছেলের বউ হয়েই এই বাড়িতে থাকতে চাই। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। নদী আপু আমার সব সময়ের আশ্রয়, আমার খুনসুটির সঙ্গে আমার বড় আপু। তাকে আমি শ্রদ্ধা করি, পছন্দ করি, কিন্তু ভালোবাসা, তাও আবার রোম্যান্টিক প্রেম, আমি তো কোনোদিন সেভাবে চিন্তাই করিনি। আয়ান, এসব কি হচ্ছে? তুমিও কি? আমি তোতলাতে লাগলাম। ঘরের সবার দৃষ্টি এখন আমার ওপর। চাচা, আমি আমি এ ব্যাপারে কিছুই জানি না। আপু এসব কি বলছে আমি বুঝতে পারছি না। আমি তো তাকে কখনোই ওই নজরে দেখিনি। আমার কথা শেষ হতেই নদী আপুর ফর্সা মুখটা অপমানে আর অভিমানে লাল হয়ে গেল। তিনি আমার দিকে এক পলক তাকিয়েই দৌড়ে নিজের ঘরে চলে গেলেন। ঘরের পরিবেশটা মুহূর্তে গুমোট হয়ে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার শান্ত জীবনটা আজ থেকে এক বিশাল ঝড়ের মুখে পড়ল। একদিকে পরিবারের সম্মান, অন্যদিকে এমন একজনের ভালোবাসা যার প্রতি আমার মনে কোনো প্রেমের অনুভূতিই নেই। নদী আপু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো ড্রয়িং রুম জুড়ে যেন এক নিস্তব্ধতার শীতল চাদর নেমে এসেছিল। কেউ কোনো কথা বলছিল না, কিন্তু সবার চোখ ছিল আমার দিকে। তাদের দৃষ্টিতে বিস্ময়, অবিশ্বাস আর কিছুটা ক্ষোভের মিশ্রণ। বাবা প্রথম নীরবতা ভাঙলেন। তার মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। আয়ান, নদী এসব কি বলল? সত্যিই কি তুমি কিছু জানো না? আমি বাবার দিকে তাকালাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে আমি ঠিক কী বলবো ভেবে পাচ্ছিলাম না। সত্যি বলতে আমি সত্যিই জানতাম না, অন্তত এই মাত্রার ভালোবাসার কথা তো নয়। বাবা, আমি আমি আসলে কিছুই জানি না। মানে, নদী আপুর সাথে আমার সব সম্পর্কই তো ভাই বোনের মতো ছিল। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, ঝগড়া করেছি, কিন্তু কিন্তু প্রেম ভালোবাসার ব্যাপারটা আমার মাথায় আসেনি কোনো দিন। আসেনি মানে কি? মেয়েটা আবার সামনে এমন একটা কথা বলল, আর তুমি জানো না? এত বড় একটা মিথ্যা কথা তোমার বোন কেন বলতে যাবে? আমার মনে হলো বড় চাচার কথাগুলো যেন কাচের টুকরোর মতো আমার বুকে বিঁধছে। মিথ্যে? নদী আপু মিথ্যে বলেছেন? এটা মানতে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু সে যদি সত্যি বলে থাকে তবে আমি কেন কিছুই টের পাইনি? আমার ভেতরটা এক অদ্ভুত অপরাধবোধ আর দ্বিধায় ডুবে গেল। চাচা, আমি জানি না, হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমার দিক থেকে আমি ওকে শুধুমাত্র আমার বড় আপু হিসেবেই দেখেছি। নদীকে একবার জিজ্ঞেস করা উচিত আসলে ওর কি হয়েছে। ও তো এরকম পাগলামি করার মেয়ে নয়। মায়ের কথায় বড় চাচা কিছুটা নরম হলেন, কিন্তু তার চোখে এখনও সন্দেহ।
এরপর সিদ্ধান্ত হলো যে সবাই শান্ত হলে রাতের বেলা নদীর সাথে আর আমার সাথে আলাদাভাবে কথা বলা হবে। কিন্তু আমার মন তখন থেকেই অশান্ত। আমি বারবার ভাবছিলাম নদী আপুর কথা। তার মুখটা যখন অভিমানে লাল হয়ে গিয়েছিল আমার অস্বীকার করার পর, সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসছিল। সময় যেন কাটতেই চাইছিল না। রাতের খাবারটাও নীরবে শেষ হলো। কেউই তেমন কথা বলল না। আমি আমার ঘরে এসে বসলাম। কিছুক্ষণ পরেই বাবা এলেন। তিনি আমার পাশে বসলেন। তার চোখে উদ্বেগ। আয়ান শোন, তুই তো জানিস নদী আমাদের পরিবারের প্রথম মেয়ে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি। ও যদি তোকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সেটা হালকাভাবে নেওয়ার বিষয় নয়। বাবা, আমি কি করব বুঝতে পারছি না। আমার মনে ওর জন্য কোনো রোমান্টিক অনুভূতি নেই। আমি তাকে আপুর চোখেই দেখি। এখন যদি জোর করে এমন একটা সম্পর্ক তৈরি হয়, সেটা কি ঠিক হবে? ওর প্রতি অন্যায় হবে না? জানি বাবা, খুব কঠিন পরিস্থিতি, কিন্তু নদীর সম্মানটাও তো দেখতে হবে। ও সবার সামনে এমন একটা কথা বলার পর এখন ওর জন্য অন্য কোথাও বিয়ে ঠিক করাটাও কঠিন হয়ে যাবে। লোকে কি বলবে? বাবার কথায় আমি আরও বেশি অসহায় বোধ করলাম। সমাজে মেয়েরা একবার প্রেমে পড়ে ব্যর্থ হলে তাদের জীবন কতটা কঠিন হয়ে যায় তা আমার অজানা ছিল না। নদীর প্রতি আমার কোনো প্রেম না থাকলেও তার প্রতি আমার এক ধরনের দায়বদ্ধতা তৈরি হলো। আমি তাকে অপমানিত হতে দিতে পারছিলাম না। কিন্তু আমার মন কি করবে? কিছুক্ষণ পর মা এসে বাবাকে ডাকলেন। বড় চাচা নাকি নদীর সাথে কথা বলতে চান। বাবা বেরিয়ে যাওয়ার পর আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নদী আপু কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? কেন আমি সেটা বুঝিনি? আমার এই অস্বীকার কি তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে? আমার মনে পড়ল ছোটবেলার কথা। আমি যখন খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, নদী আপু তখন সবার আগে ছুটে এসে আমার হাত ধরেছিল। আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হলে সে আমাকে লুকিয়ে সান্ত্বনা দিত। আমার পছন্দের সব খাবার রান্না করত। এই সব কিছুর পেছনে কি তার ভালোবাসা ছিল, যা আমি এতদিন ভাই বোনের স্নেহ বলে ধরে নিয়েছিলাম? হঠাৎ আমার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। নদীর মেসেজ। আয়ান, তুমি কি একবার আমার ঘরে আসবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার বুকটা ধক করে উঠল। এই প্রথম নদীর সাথে আমার মুখোমুখি এমন একটা কথোপকথন হবে যেখানে আমাদের সম্পর্কটা আর ভাই বোনের সরল রেখায় বাধা থাকবে না। আমি জানি না কি অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু আমার ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই রাতে হয়তো অনেক ভাঙ্গা কাচের টুকরোর মতো অনেক সত্যি বেরিয়ে আসবে। নদীর মেসেজটা দেখার পর আমি বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। ঘরের দেওয়ালগুলো যেন আমায় চারপাশ থেকে চেপে ধরছে। আমি জানতাম এই দরজার ওপারে গেলে আমার দীর্ঘ বছরের সহজ সম্পর্কটা চিরতরে বদলে যাবে। তবুও বুক ভরা একরাশ দ্বিধা নিয়ে আমি ওর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেড়ানো ছিল। আমি হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম নদী জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওর পিঠের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো এলোমেলো। ঘরে কোনো আলো জ্বলছে না, শুধু বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলো এসে ওর ওপর পড়ছে। নদী আপু, ডেকেছিলে? আমার কথা শুনে ও ঝট করে ঘুরে দাঁড়ালো। ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ও অনেকক্ষণ কেঁদেছে। ও আমার দিকে কয়েক পা এগিয়ে এলো। ওর দৃষ্টিতে এমন এক তীব্রতা ছিল যে আমি চোখ সরিয়ে নিতে বাধ্য হলাম। সবার সামনে তুমি ওভাবে বললে কেন আয়ান? তুমি নাকি কিছুই জানো না? আমি কি গত 5 বছর ধরে তোমার জন্য যা করেছি তা কি শুধুই বোন হিসেবে করেছি বলে তোমার মনে হয়েছে? আমি চুপ করে রইলাম। ও আরও কাছে এগিয়ে এলো। এখন আমি ওর গায়ের মিষ্টি পারফিউমের ঘ্রাণ পাচ্ছি, যা আমার খুব পরিচিত, কিন্তু আজ যেন তাতে এক অদ্ভুত নেশা মেশানো।
তুমি কি সত্যিই বোঝোনি আয়ান? তোমার শার্টের বোতাম ছিঁড়ে গেলে আমি কেন নিজে এসে লাগিয়ে দিতাম? তোমার জ্বর হলে কেন সারা রাত জলপট্টি নিয়ে বসে থাকতাম? তুমি যখন অন্য কোনো মেয়ের প্রশংসা করতে তখন আমার বুকটা কেন ফেটে যেত? তা কি সত্যিই তোমার নজরে পড়েনি, নাকি তুমি দেখেও না দেখার ভান করতে? আপু শোনো, আমি কোনোদিন তোমাকে ওভাবে ভাবিনি। তুমি আমার চেয়ে বড়। তুমি আমাকে আগলে রেখেছো ছোটবেলা থেকে। আমি সেই শ্রদ্ধা আর স্নেহের জায়গাতেই তোমাকে রেখেছি। আমি ভাবিনি তুমি আমাকে। বড় মানে কত বড়? মাত্র 3 বছরের। আর এই আপু ডাকটা দিয়ে তুমি আমাকে একটা দেওয়ালের উপরে বন্দি করে রেখেছো আয়ান। কিন্তু আজ আমি সেই দেয়াল ভেঙে ফেলেছি। সবার সামনে বলেছি আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আব্বু কালই হয়তো আমাকে জোর করে ওই লন্ডনের ছেলের সাথে পাঠিয়ে দেবে। তুমি কি সেটা চাও? নদীর কথায় আমি থমকে গেলাম। আমি ওকে হারাতে চাই না, কিন্তু ওকে বউ হিসেবে গ্রহণ করার কথা কল্পনা করতে আমার ভেতরটা কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে। আমার নীরবতা দেখে নদী এবার আমার খুব কাছে এসে দাঁড়ালো। ও আমার 2 কাঁধ শক্ত করে ধরলো। আমার চোখের দিকে তাকিয়ে বলো আয়ান, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? তোমার মনে কি আমার জন্য এক বিন্দুও মায়া নেই? ওর চোখের জল তখন আমার হাতের ওপর পড়ছে। আমি অনুভব করলাম আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। এটা কি মায়া নাকি অন্য কিছু? আমি এখনও নিশ্চিত নই, কিন্তু আমি জানতাম এখন একটা ভুল সিদ্ধান্ত আমাদের দুজনের জীবন ছাড়খাড় করে দিতে পারে। আমি জানি না নদী, আমি সত্যিই জানি না। আমার কাছে ভালোবাসা মানে অন্য কিছু ছিল, কিন্তু তুমি আজ যা করলে তারপর পুরো পরিবার তছনছ হয়ে গেছে। চাচা রাগে কাঁপছেন, বাবা দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। তুমি কি একবারও তাদের কথা ভেবেছো? ভেবেছি, তাই তো নিজের সত্যিটা বলেছি। অন্যের ঘরে গিয়ে সারা জীবন মিথ্যে অভিনয় করার চেয়ে নিজের মানুষের কাছে অপমানিত হওয়াও অনেক ভালো। আয়ান, আমি তোমাকে জোর করব না, কিন্তু মনে রেখো, নদী একবারই কারোর জন্য বাঁধে, আর একবার ভেঙে গেলে সে নিজেকে শেষ করে দিতেও দ্বিধা করে না। ওর শেষ কথাটা আমাকে রীতিমতো আতঙ্কিত করে তুলল। ওর জেদ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। ও ঘর থেকে আমাকে এক প্রকার ধাক্কা দিয়েই বের করে দিল আর সশব্দে দরজাটা লাগিয়ে দিল। আমি করিডোরে দাঁড়িয়ে রইলাম। একদিকে আমার আদর্শ আর ভালোবাসার পৃথিবী, অন্যদিকে নদীর এই পাহাড় সমান ভালোবাসা আর জেদ। আমি নিজের ঘরে ফিরে এসে বিছানায় আছড়ে পড়লাম। সারা রাত আমার চোখে ঘুম এলো না। ভোরের দিকে যখন একটু চোখ লেগেছে, তখনই শুনতে পেলাম নিচতলায় বড় চাচার চিৎকার। কিছু একটা বড় অঘটন ঘটে গেছে। ভোরের আলোটা যখন জানলার পর্দা চিরে ঘরে আসছিল, ঠিক তখনই নিচতলার ড্রয়িং রুম থেকে ভেসে আসা একটা বিকট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। কাঁচ ভাঙার শব্দ আর বড় চাচার গর্জনে পুরো বাড়িটা যেন থরথর করে কাঁপছিল। আমি এক লাফে বিছানা থেকে নেমে নিচে দৌড়ে গেলাম। নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। ড্রয়িং রুমের মাঝখানে বড় চাচা দাঁড়িয়ে আছেন। তার মুখ রাগে লাল হয়ে গেছে। মেঝেতে চা নাস্তার প্লেট আর গ্লাসগুলো চুরমার হয়ে পড়ে আছে। বাবা আর মা এক কোণে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে বড় চাচার রাগ দেখছেন। আর নদী সোফার এক কোণে একদম নিশ্চুপ হয়ে বসে আছে, যেন তার চারপাশ দিয়ে টর্নেডো বয়ে গেলেও সে পাথরের মতো অনড়। ছোট ভাই, আমি গত রাতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। আমার মেয়েটা কি পাগল হয়ে গেছে? আর তোমার ছেলে, সে কি সত্যিই কিছু জানে না, নাকি তলে তলে সব এক করে রয়েছে? ভাই, শান্ত হন। আয়ান আমাদের বলেছে ও কিছু জানতো না। আর নদী হয়তো আবেগের বশে। কিসের আবেগ? এই সমাজে মুখ দেখাবো কিভাবে? লন্ডনের পাত্রপক্ষ আজ বিকেলে আসার কথা ছিল ফাইনাল কথা বলতে। এখন আমি কিভাবে কি বলবো? বলবো যে আমার মেয়ে তার চাচাতো ভাইকে বিয়ে করবে বলে বায়না ধরেছে? ছি! আমি সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম।
বড় চাচার তীক্ষ্ণ কথাগুলো আমার কানে তপ্ত সীসার মতো লাগছিল। আমি একবার নদীর দিকে তাকালাম। নদী এবার মাথা তুলল। ওর চোখে কোনো ভয় নেই, বরং সেখানে এক অদ্ভুত শীতলতা কাজ করছে। আব্বু, ভাঙচুর করে বা চিল্লাইয়া কোনো লাভ হবে না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তোমরা চাইলে জোর করে আমাকে বিয়ে দিতে পারো, কিন্তু সেই বিয়ের আসরে আমি জ্যান্ত থাকবো না, এটুকু গ্যারান্টি দিতে পারি। কি বললি তুই? আমার মুখে মুখে কথা বলিস? এত বড় সাহস তোর? বড় চাচা যখন নদীর দিকে হাত তুললেন, আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ভেতরটা কেমন যেন করে উঠল। নদী আপু আমার যাই হোক না কেন, তাকে কেউ এভাবে মারবে সেটা আমি মেনে নিতে পারছি না। আমি দ্রুত এগিয়ে গিয়ে বড় চাচার হাতটা ধরে ফেললাম। চাচা, প্লিজ হাত তুলবেন না। ও যা বলেছে সেটা হয়তো ভুল সময়ে বলেছে, কিন্তু ও তো নিজের মনের কথাটাই বলেছে। এখানে মারামারি করলে সমাধান হবে না। সাবধান তুমি দেবে আয়ান। বলো, তুমি কি করে বিয়ে করবে? তুমি কি এই কলঙ্ক মাথায় নিতে রাজি আছো? আমি স্তব্ধ হয়ে গেলাম। সবার চোখ এখন আমার ওপর। নদীও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমার মনের গভীরে ঢুকে কোনো একটা উত্তর খুঁজছে। আমার মনে হচ্ছিল আমি কোনো গভীর খাদে পড়ে যাচ্ছি। বিয়ে? নদী আপুকে, যে মানুষটাকে আমি সবসময় বড় আপুর সম্মানে দেখেছি, তাকে আজ থেকে জীবনের সঙ্গী হিসেবে ভাবা কি সম্ভব? চাচা, আমি আমি আসলে প্রস্তুত নই, কিন্তু আমি কথা দিচ্ছি আমি নদীর সাথে কথা বলবো। ও যাতে শান্ত হয় সেই চেষ্টা আমি করব। আপনারা দয়া করে পাত্রপক্ষকে আজকে আসতে মানা করে দিন। অন্তত কয়েকটা দিন সময় দিন আমাদের। ঠিক আছে, 3 দিন সময় দিলাম। এর মধ্যে যদি নদী তার জেদ না ছেড়ে, তবে আমি আমার নিজের সিদ্ধান্ত নেব। আর সেই সিদ্ধান্ত কারো জন্য ভালো হবে না। বড় চাচা গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। বাবা মাও চিন্তিত মুখে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ড্রয়িং রুমে এখন শুধু আমি আর নদী। আমি নদীর সামনে গিয়ে দাঁড়ালাম। ও এখনও সোফায় বসে আছে, ওর হাত দুটো কাঁপছে। তুমি খুশি তো নদী আপু? পুরো বাড়িটাকে রণক্ষেত্র বানিয়ে ফেললে। চাচা তোমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন, এটা দেখতে তোমার ভালো লাগছিল? তুমি আমাকে বাঁচালে কেন আয়ান? আপু যদি আমাকে মেরেই ফেলতো, তবে তো তোমার আপদ চুকে যেত। তোমাকে আর এই বড় আপুর ভালোবাসার বোঝা বইতে হতো না। ড্রামা বন্ধ করো। তুমি জানো আমি তোমাকে মরতে দিতে পারি না, কিন্তু তুমি যা করছো তা পাগলামি। আমি তোমাকে ভালোবাসি না নদী, বারবার বলছি। আমার মনে তোমার জন্য ওসব নেই। নদী উঠে দাঁড়িয়ে আমার একদম সামনে এসে বলে, নেই তো? তবে আমি যখন নিচে অপদস্থ হচ্ছিলাম, তখন তোমার বুকটা কেন কেঁপে উঠল? কেন তুমি সবার সামনে আমার জন্য ঢাল হয়ে দাঁড়ালে? আয়ান, তুমি নিজেকে যতটা কঠোর ভাবছো, তুমি আসলে তা নও। তোমার এই অস্বীকারের আড়ালে একটা সূক্ষ্ম মায়া আছে, আর আমি সেই মায়াকেই ভালোবাসায় পরিণত করব। নদীর এই আত্মবিশ্বাস দেখে আমি অবাক হয়ে গেলাম। ও যেন আমাকে আমার চেয়েও বেশি চেনে। ও ধীর পায়ে আমার পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলে গেল, 3 দিন সময় অনেক বেশি আয়ান। এর মধ্যেই তুমি বুঝবে এই নদী তোমার সাগরের সাথে মিশতে কতটা মরিয়া। আমি একা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ভাঙ্গা কাচের টুকরোগুলোও রোদে ঝিকমিক করছে। আমার মনে হলো আমার জীবনটাও এই কাচের টুকরোগুলোর মতোই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি কি পারবো নদীর এই পাগলামি থেকে নিজেকে আর এই পরিবারকে বাঁচাতে? নাকি নদীর এই তীব্র ভালোবাসার স্রোতে আমিও একদিন ভেসে যাব? ড্রয়িং রুমের সেই উত্তপ্ত ঘটনার পর বাড়িটা যেন একটা জীবন্ত শ্মশানে পরিণত হলো। কেউ কারোর সাথে কথা বলছে না। মা রান্নাঘরে শব্দ করে কাজ করছেন। বাবা বারান্দায় বসে অনবরত সিগারেট টানছেন, যা তিনি সাধারণত করেন না। আর আমি নিজের ঘরে বন্দি হয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছি, নদী আপুর এই জেদ আমাকে কোন অতলে নিয়ে যাবে। বিকেলের দিকে আকাশটা মেঘলা হয়ে এলো। আমি জানালার পাশে বসে
বৃষ্টির অপেক্ষা করছিলাম। ঠিক তখনই আমার দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল। আমি জানি এটা কে। এই বাড়িতে একমাত্র নদী আপুই এভাবে নক করে। ভেতরে আসো, দরজা খোলাই আছে। নদী ভেতরে ঢুকলো। ওর পরনে একটা হালকা নীল রঙের শাড়ি। আমি একটু অবাক হলাম, কারণ এই অসময়ে ও সাধারণত শাড়ি পরে না। ওর ভেজা চুলগুলো পিঠের ওপর ছাড়া, আর কপালে একটা ছোট্ট কালো টিপ। ওকে দেখতে অন্যদিনের চেয়েও বেশি মায়াবী লাগছে, কিন্তু আমি সেটা প্রকাশ করলাম না। নদী হাতে একটা কফির মগ নিয়ে এগিয়ে আসে। তোমার প্রিয় এলাচ দেওয়া কফি। আজ সারাদিন তো কিছুই খাওনি। আমি মগটা না নিয়েই বললাম, এসব আদিক্ষেতা করার কোনো মানে হয় না নদী। তুমি কি ভাবছো এক কাপ কফি আর শাড়ি পরে সামনে দাঁড়ালে আমার মন বদলে যাবে? তুমি যা করেছো তারপর আমার গলায় এই কফি নামবে না। নদী একটু রাগ করল না। ও মগটা আমার পড়ার টেবিলে রেখে খুব শান্তভাবে আমার বিছানার এক কোণে বসলো। ওর এই শান্ত ভাবটাই আমাকে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। নদী জানালার বাইরের দিকে তাকায়। জানো আয়ান, ছোটবেলায় যখন খুব বৃষ্টি হতো তুমি বজ্রপাতের শব্দে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতে। তখন আমি তোমাকে বলতাম, ভয় নেই আয়ান, আমি তো আছি। আজ যখন তুমি সবার সামনে আমার হাতটা ধরলে, আমার ঠিক সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু আমাকে আগলে রাখার অভ্যেসটা তুমি ছাড়তে পারোনি। ওটা শুধু দায়িত্ব ছিল, যে কেউ থাকলে আমি তাই করতাম। ওটাকে ভালোবাসা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করো না। আচ্ছা তাই? তবে আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমার লন্ডন চলে যাওয়ার কথা শুনে তোমার একটুও কষ্ট হচ্ছে না? তুমি কি সত্যিই চাও আমি অন্য কারোর সাথে সারা জীবন কাটিয়ে দিই, যার সাথে আমার কোনোদিন কোনো স্মৃতি ছিল না? আমি ওর চোখের দিকে তাকালাম। বড় বড় ডাগর দুটো চোখ, যাতে এখনও জল টলমল করছে। কেন জানি না আমার বুকের ভেতর একটা তীব্র মোচড় দিল। আমি জানি আমি ওকে বড় আপু হিসেবে হারাতে চাই না, কিন্তু ওকে বউ হিসেবে মেনে নেওয়ার সাহসও পাচ্ছি না। আমি কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিলাম। নদী উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো। তুমি উত্তর দিতে পারবে না আয়ান, কারণ তোমার মগজ তোমাকে যেটা বলছে তোমার মন সেটা মানছে না। ওই যে 3 দিন সময় আব্বু দিয়েছে, ওটা আসলে আমার জন্য নয়, ওটা তোমার নিজেকে চেনার জন্য। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমি ওর নিঃশ্বাসের তাপ অনুভব করতে পারছি। ও আমার শার্টের কলারটা একটু ঠিক করে দিয়ে খুব নিচু স্বরে বলল, কাল সকালে আমি ছাদে থাকবো। যদি তোমার মনে হয় আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে, তবে এসো। আর যদি না আসো, তবে আমি ধরে নেব আয়ান তার নদীকে সাগরে পৌঁছানোর আগেই শুকিয়ে মেরে ফেলেছে। নদী ঘর থেকে বেরিয়ে গেল। কফির মগ থেকে তখনও ধোঁয়া উঠছে। আমি কফিতে একটা চুমুক দিলাম। এলাচের সেই চেনা ঘ্রাণটা আজ কেন জানি একটু অচেনা আর ভারী লাগছে। সারা রাত ধরে বৃষ্টি নামলো। সেই বৃষ্টির শব্দে আমি বারবার নদীর ওই কথাগুলোই শুনতে পাচ্ছিলাম। আমি কি যাব কাল সকালে? আমি কি পারবো আমাদের এই পবিত্র ভাই বোনের সম্পর্কটাকে একটা নতুন নাম দিতে? সমাজ, লোকলজ্জা আর নিজের দ্বিধা, এই সব কিছুর ঊর্ধ্বে কি নদীর ভালোবাসা জয়ী হবে? আমার ভেতরটা যেন দুটো ভাগে বিভক্ত হয়ে লড়াই করছে। এক ভাগ বলছে পালাও, অন্য ভাগ বলছে ওকে একা ফেলে যেও না। সারাটা রাত বৃষ্টির ঝমঝম শব্দ আর মনের ভেতরের তোলপাড় এক মুহূর্তের জন্য আমাকে ঘুমাতে দেয়নি। বারবার মনে পড়ছিল নদীর ওই ভেজা চোখের আকুতি। ভোরের আলো ফুটতেই আমি এক প্রকার ঘোরগ্রস্তের মতো ছাদের দিকে পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার পা কাঁপছিল। আমি কি সত্যি এক নতুন সম্পর্কের দিকে পা বাড়াচ্ছি? ছাদে গিয়ে দেখি নদী রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ভেতরে স্নিগ্ধ আলো ওর মুখে এসে পড়ছে, আর বৃষ্টির পর ভেজা বাতাসে ওর চুলগুলো উড়ছে। ও জানতো আমি আসব। আমি পেছনে গিয়ে দাঁড়াতেই ও না ঘুরেই কথা বলে উঠল, আমি জানতাম তুমি আসবে। তোমার মন তোমাকে স্থির থাকতে দেয়নি, তাই না আয়ান? আমি শুধু তোমার সাথে শেষবারের মতো কথা বলতে এসেছি নদী। এই পাগলামি বন্ধ করো। পরিবারটা ভেঙে যাচ্ছে,
চাচা কাল থেকে কারোর সাথে কথা বলছে না, বাবা মাথা নিচু করে বসে আছে। তুমি কি চাও আমাদের জন্য সবাই কষ্ট পাক? নদী এবার ঘুরল ও ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টি আজ অনেক বেশি গভীর আর মায়াবী। ও হঠাৎ করে আমার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিল। ওর হাত দুটো বরফের মতো ঠান্ডা। পরিবার ভাঙার জন্যে আমি দায়ী নই আয়ান। আমি শুধু একটা সত্যি বলেছি। আর কষ্টের কথা বলছো? সারা জীবন যাকে ভালোবাসলাম তাকে ভাই বলে ডেকে অন্তরে পাথর চেপে রাখাটা কি খুব আনন্দের ছিল? আমি রোজ তিল তিল করে মরেছি আয়ান। তুমি কি চাও আমি সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাই? আমি ওর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ও আমার নীরবতা দেখে আরও এক ধাপ কাছে এগিয়ে এলো। আয়ান, আমি তোমার চেয়ে 3 বছরের বড় হতে পারি, কিন্তু ভালোবাসার কি কোনো বয়স আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে পৃথিবীর সেরা সুখটা দেব। তোমার এই বড় আপু তোমার জন্যে সবচেয়ে রোম্যান্টিক বউ হয়ে দেখাবে। তুমি কি একবারও নিজের মনের দিকে তাকিয়ে দেখবে না? সেখানে কি সত্যিই আমার জন্য একটু জায়গা নেই? আমি নদীর চোখের দিকে তাকালাম। সেখানে এক সমুদ্র ভালোবাসা আর এক বুক হাহাকার। হঠাৎ করেই আমার মনে হলো, আমি যদি আজ ওকে ফিরিয়ে দেই তবে আমি হয়তো নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করব। মায়া আর দায়িত্ববোধের ঊর্ধ্বে যে একটা তীব্র টান ছিল, যা আমি এতদিন অস্বীকার করে এসেছি, তা আজ বাঁধভাঙা জোয়ারের মতো ধেয়ে এলো। তুমি খুব জেদি নদী, তুমি যা চাও তা করিয়েই ছাড়ো। কিন্তু সমাজ, মানুষ যখন বলবে তুমি তোমার ছোট ভাইকে বিয়ে করেছো, তখন সামলাতে পারবে তো? যখন তুমি আমার পাশে থাকবে তখন পুরো পৃথিবী একদিকে থাকলেও আমার কিছু যায় আসে না। আয়ান, একবার শুধু বলো যে তুমি আমাকে তোমার পাশে চাও, একবার। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর নিজের অজান্তেই ওর হাতটা শক্ত করে ধরলাম। আমার মনের সব দ্বিধা যেন কর্পূরের মতো উড়ে গেল। জানি না কি হবে, কিন্তু তোমাকে এভাবে কাঁদতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে পাগলি মেয়ে, আমি হার মেনে নিলাম। আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুমি যা বলবে আমি তাই মানব। বিয়ের পর কিন্তু আমাকে আপু স্টাইলে শাসন করা চলবে না। তখন কিন্তু আমিই তোমার কর্তা হব, মনে থাকবে? নদী খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে যেন ভেতরের সবটুকু স্নিগ্ধতা মিশেছিল। ও হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরল। আমি প্রথমবার অনুভব করলাম এক বড় আপুর স্নেহের চেয়েও এক প্রেমিকার আলিঙ্গন কতটা উষ্ণ আর আবেগময় হতে পারে। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। আমি বুঝলাম নদীর এই উত্তাল স্রোতে আমি চিরতরে হারিয়ে গিয়েছি। এখন শুধু পরিবারকে মানানোর পালা। কিন্তু আমার মনে তখন এক বিচিত্র সাহস কাজ করছে, কারণ আমার নদী এখন আমার পাশে আছে। তো দর্শক, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যারা গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।